এগুলো কেমন দাম গো? এই দেখো কত দেবেন? বাড়ি গিয়ে মাখিয়ে খাওয়া যাবে না? এটা আম দূরে তো আছে পেয়ারা। এই দেখো আম। এখানে কিন্তু বেশিরভাগ সব পদ্মা নদীর মাছ, আবার নর্মাল মাছও এখানে আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দিরে এসে কিন্তু আনন্দমঠ লিখতেন, তারপরে বন্দে মাতরম লিখেছিলেন এখানে বসেই। এই দেখো বন্ধুরা, এখানে লেখা আছে লালগোলা মুক্ত সংশোধনাগার, মানে এখানে যে সমস্ত তোমার কয়েদিরা থাকে তারা মুক্ত। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আছি ভারতবর্ষের শেষ স্টেশনে। একটা মন্দির আছে যেখানে কিন্তু বন্দে মাতরম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি প্রতিনিয়ত সেই মন্দিরে আসতেন, আর সেখানে বসে নাকি লেখা হয়েছিল। তো সেই মন্দিরে যাবো, আর এখানে একটা বাজার আছে, সেই বাজারে যাব। তো এই জাস্ট এখন আসলাম এই যে, আর এখান থেকে বেরিয়ে এখন সেই প্রথমে বাজারে যাব। বাজার থেকে তারপরে আমাদের নানান স্পটগুলো আজ ঘুরে দেখাবো। স্টেশন থেকে লেবে কিন্তু একদম ট্রেনের পাটির পাশ দিয়ে একদম হেঁটে যাচ্ছি, আর হেঁটে গেলেই কিছুটা দূর সামনে গেলে সেই বাজারটা চলে আসবে। এই দেখো, এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এই প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লেবে সোজা একদম এই যে পাটির পাশ দিয়ে এসে একদম সোজা হেঁটে যেতে হবে, আর হেঁটে গেলেই সামনে কিছুটা দূর গেলেই সেই বাজারটা চলে আসবে। এই দেখো, এখান থেকে বেরিয়ে জাস্ট রাস্তার পাশ দিয়ে কিন্তু বাজারটা বসে গেছে। এই দেখো, একদম ওপেন রাস্তার উপর। একটা লাল, একটা হচ্ছে পুরো সাদা, একটা পুরো লাল। এটা হচ্ছে দেশি মূলো বলা হয়। আমি কদিন আগে নেপালে দেখেছিলাম, একটা মূলো মোটামুটি 4 কিলো হবে। তো এখানে মেনলি সকালবেলায় কাঁচা সবজি বিক্রি হচ্ছে। এইগুলো সে কি ফল বলছেন? এগুলো পানি ফল না? আর এটা পানি ফল বলে তো? পানি ফল, হ্যাঁ হ্যাঁ। এখনো পাট শাকটি আলাদাভাবে লাগানো পড়ে, এটা শাক করার জন্য, শাক করার জন্য না। পাট তো সব হয়ে গেছে, এখন পাট হয়ে গেছে সব, বর্ষাকাল চলে গেল, সরষে আসতে যাচ্ছে। পাট ছড়িয়ে বেচে টাকা কাট করে দিতে পারছে, শাকের জন্য পরে লাগানো। আর বাঁধাকপি অবস্থা, বাঁধাকপির হ্যাঁ ওই সেই সাদা মূলো না কি বলে না, কিন্তু ছোট ছোট একদম সব। এই মূলগুলো হচ্ছে হাইব্রিড, এইগুলো হাইব্রিড না? হ্যাঁ হাইব্রিড, কিন্তু ছোট রয়েছে। এইগুলো কত? আমাদের বাড়ি আসছিল গাছ, জানো, একটা হয়েছে কেটে দিয়েছিলাম। এই দেখো কত দেবেন? বাড়ি গিয়ে মাখিয়ে খাওয়া যাবে না? আচ্ছা, এখানে মানে 15 টাকা, 500 গ্রাম 15 টাকা। তাহলে যে দেখতে পাচ্ছ তোমরা, লালগোলার যে একদম সীমান্তবর্তী হাট, এটা সকালবেলা বসে, সবজি ফল সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে হাটে। এই দেখো জাস্ট একদম রোডের উপরে কিন্তু বাজারটা বসে একদম। কচুরলতি এটা কত? 25 টাকা করে, 3টে 25। এত ছোট ছোট লতি? না 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 না, ডুমুর। তো এখানে বেসিক্যালি যে শাক সবজি আছে সেগুলো কিলোই কিলো বিক্রি হয়, আর আমাদের ওখানে কিন্তু সব আটি মানে হিসাবে বিক্রি হয় কিন্তু, আর এখানে 500 কেজি এইভাবে বিক্রি হচ্ছে। আর এটা কত বড় কুমড়ো দেখো এখানটায়। কি বলে যেন, না না ওনা
আচ্ছা এই লেবুটা মনে হচ্ছে স্পেশাল বড় বড় সাইজের লেবু। ওই বড়ই যা বাবা। আম সব ফ্রেশ হয়ে গেছে। এই আম কত? আম 160 টাকা কিলো। 160 টাকা। সময়ের আম দাম তো বেশি হবে। টক টক তো মনে হবেই। টক হবে। হেভি টক। এই দেখো এখন আম বিক্রি হচ্ছে একদম অফ সিজনে। এটা দেখছো নাকি? না এই দোকান থেকে এলাম। ও আচ্ছা আচ্ছা। ওইদিকে পাওয়া যায় না? কে আমাদের দিকে আম এখন নেই, আমাদের দিকে পাওয়া যায় খুব খুব রেয়ার, খুব রেয়ার। একজন দুইজন আম। একদম দিকে। কোনটা পাবে? তাও সবসময় পাওয়া যাবে না। সবাই লাই না দামের জন্য। আর দেখ ধনেপাতা কিভাবে বিক্রি হচ্ছে? ধন্যবাদ। শুনে যার যেরকম কিনা থাকছে সে সেরকম ভালো কত? শ কত? 20 টাকা আছে। এটা আম দূরে তো মনে হচ্ছে পেয়ারা। বাদ যাবে না। এই দেখো আম। কিছু বাদ যাবে না। হ্যাঁ নিচের সেই ডাঁটিটা নেই, শুধু পাতা বিক্রি হচ্ছে। এই ডাঁট দিয়ে ভেঙে ফেলে কিনা ওটা ফেলতে হবে না, শুধু ঘাস ভেঙে থাকে ওটা হ্যাঁ এই যে হাট কি প্রতিদিন বসে নাকি বাজার? এই বাজারটা রোজই বসে। বাহ, এর ভেতরে এরকম খাবার দাবারের এই হাঁসের ডিম না না মুরগির ডিম। দেশি মুরগি না? কত করে? কালো মুরগির ডিম এই কত করে ডিম? 15 টাকা বেশি, হ্যাঁ 15 টাকা জোড়া। হ্যাঁ আপনার 130 টাকা নেব, 13 টাকা। আমরা নেবো না আমরা আপনাদের এখানে ঘুরতে এসেছি, এগুলো দেখছি, এগুলো যাচ্ছি ইয়েতে এখানে মন্দির আছে না? ভালোই লাগে। আচ্ছা এখানে আর কি আছে? পুরো আম। এই আম কত? এ দেখো এটা হচ্ছে এখানকার সকালের বাজার। আর এই বাজারটা কিন্তু প্রতিদিন বসে সকালবেলা, এমন না যে সপ্তাহে একদিন কি 2 দিন, প্রত্যেকটা দিন কিন্তু বাজারটা বসে এখানে। কিন্তু পটলটা হয় অ্যাকচুয়ালি গরমের সময়। এগুলো আবার কি লাল মতো হয়েছে? এগুলো সব লাল শাক। তো কি লাল শাকের হচ্ছে তার গোড়াটা, বাপরে। লাল শাকের গোড়াটা, লাল শাকের গোড়া না? এই লাল শাক না, লাল শাকের গোড়া। ডাঁটাই আছে, লাল ডাঁটা। তো এতক্ষণ তোমাদের দেখলাম সবজির মার্কেট, এবার যাবো হচ্ছে মাছের বাজারে। এই দেখো মাছের বাজার চলে এসেছি। এটাও কি পদ্মা নদী? না ওটা এখানে কিন্তু বেশিরভাগ সব পদ্মা নদীর মাছ, আবার নর্মাল মাছও এখানে আছে। মানে আপনার কাছে বলছি। এটা কাঁকড়া। এইটা কি মাছ? ওটা কত করে? 20 টাকা সব। এইগুলো সব ইয়ে মাছ না, এগুলো কি বলে? বোয়াল, ছোট বোয়াল। কোনটা? 600। ভালো আছে না? 500 টাকা বেশ বড় বড় সাইজের নিয়ে দেখুন। আর এটা হচ্ছে 600। বাংলা ইলিশ আছে, এগুলো বাংলা ইলিশ 1600 টাকা কিলো।
এই পদ্মায় কি ইলিশ পাওয়া যায়? ইলিশ দিতে গেলে আপনার বিকাল বেলা আসতে হবে। 250 গ্রাম। 245। এই যে সমুদ্রের রকেট 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 সমুদ্রের সমুদ্রের রকেট। বোতল বলে রকেট বলে জ্যান্ত মাছ। ইলিশ কত গো? ইলিশ 800 টাকা কিলো। এ কোনটা গুজরাটে? এগুলো কেমন দাম গো? 1500 টাকা। 1500 টাকায় বাংলাদেশে ইলিশ দেওয়া সম্ভব না। আমি বাংলাদেশে কিছুদিন আগে গিয়ে ঘুরে এসেছি চাপ করতে দেখে। এগুলো আপনার 700 সাইজ, যেগুলো বড়গুলো ছিল মানে 1 কেজির উপরে যেগুলো 2000 টাকা 2200 টাকা। বাংলাদেশে হয় আমাদের 4000 টাকা বিক্রি করতে কেজি। না না, কালকে মাছ আনবে আর আমার 2000 টাকা কিলো থাকবে। আমি কিছুদিন আগে ঘুরে এসেছি, অনেকগুলো বাজার দেখে এসেছি। আমদানি এখন তো আমদানি হয়েছে, তখন আমদানি ছিল না। সকালে পদ্মা নদীর কি এই ইলিশ পাওয়া যায় এখানে? পদ্মা পাওয়া যায়, সকালে ছিল আছে। আর ওই নেতাজি মোড়ে পাওয়া যায় না? নেতাজি মোড়ে বিকেলে পাওয়া যাবে। বিকেলে পাওয়া যায়। কটার সময় ওঠে মোটামুটি? 4টার দিকে ছিল। 4টা থেকে। এইগুলো কত ভাই? এগুলো 700 টাকা। ভালো বড় সাইজের ইলিশ 700 টাকা। এই গুজরাটের ইলিশ না গেছে? গুজরাটের ইলিশ? এই জন্য দাম কমে যাচ্ছে। তো বন্ধুরা, এইটা ছিল হচ্ছে সীমান্তবর্তী একটা বাজার, একদম শেষ সীমান্তে। তো এখানে মাছের বাজার, সবজি বাজার তোমাদের দেখালাম। এবার এখান থেকে যাবো রাজবাড়ি। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি রাজবাড়িতে। আর রাজবাড়ি যাবো, ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা নেবে, আর যেটাতে 5-10 মিনিট লাগবে। একদম লালগোলা বাজার দিয়ে যাচ্ছে। দেখো সকালের বাজারটা দেখতে পাচ্ছ কেমন লোকজন আছে এখানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সেই জায়গাটাই, সেই রাজবাড়ি। আর বলে রাখি, অনেক কাজ জানো না, এটা হচ্ছে এক ধরনের, তো বলে রাখি এটা হচ্ছে, মানে আমি জানতাম না, আমি এখন জানতে পারলাম যে এটা হচ্ছে একটা মুক্ত জেল। মানে এখানে দেখো তোমার ঢুকলে যে গেট, এটা এই গেটে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে জেলখানার গেট, সামনে মোটরসাইকেল হ্যান ত্যান রাখবেন না। আর এই ঢুকছে, এখন আমরা এন্ট্রি করছি ভিতরে। আর বলে রাখি, এটাই মুক্ত জেল মানে কেমন বলছি তোমাদেরকে, যে মুক্ত মানে কি, সকালবেলা যে কয়েদি আসে থাকে এখানে, তো তারা হচ্ছে সাইন করে বাইরে তাদের নিজস্ব কাজ তারা করতে পারে, যেমন টোটো চালানো, দোকানদারি, বিভিন্ন কাজ তারা করতে পারে। আবার সন্ধ্যা হওয়ার আগে কিন্তু 7টা-8টা নাগাদ তাদের কিন্তু জেলের মধ্যে প্রবেশ করতে হয় আর সাইন করে ঢুকতে হয়। তো এটাকে বলা হচ্ছে মুক্ত জেল। আমি আগে জানতাম না, এখন জানতে পারলাম। আর এটা কিন্তু আগে রাজবাড়ি ছিল, আর এখন সেই মুক্ত জেলে পরিণত করা হয়েছে এটা এখন। এই দেখো, আর এর মধ্যে কিন্তু দুর্গাপুজো হয়। দেখো এখন লাইটিং লাগানো হয়েছে, আমরা যেহেতু দুর্গাপুজোর সময় চলে এসেছি। আর দেখো লাইটিং লাগানো, আস্তে আস্তে ভিতরে গেলে তোমাদের ভালো করে দেখাতে পারবো। এই দেখো বন্ধুরা, এখানে লেখা আছে লালগোলা মুক্ত সংশোধনাগার। মানে এখানে যে সমস্ত তোমার কয়েদিরা থাকে তারা মুক্ত মানে তো বুঝতে পারছো, মানে তাদের কোনো সেইভাবে কিন্তু যে জেলে যেমন রাখা হয়, জেলে থেকে বেরোতে দেয় না, এখানে কিন্তু সেরকম কোনো কিছু না। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে তারা তাদের নিজস্ব কাজ বাজ তারা করতে পারবে বাইরে গিয়ে। সকালে টাইম থাকে একটা, ওই সময় বেরোয় এখান থেকে, আর বেরিয়ে কিন্তু বাইরে যাবতীয় যেসব কাজ, দোকান, কারোর হয়তো দোকান আছে, কেউ টোটো চালায়, কেউ নানান ধরনের কাজ করে, তো সেই সমস্ত কাজ করে তারা টাকা ইনকাম করে আবার কিন্তু সেই টাইমে কিন্তু চলে আসতে হয় এখানটায়। এবার একটা প্রশ্ন হচ্ছে, এখানে যে কে কয়েদি আর কে পুলিশ অফিসার, তুমি দেখলে চিনতেই পারবে না, বুঝতেই পারবে না। সবাই একরকম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম ফিটফাট থাকে, এখানে বোঝা খুব মুশকিল। তো সেটা আবার তারা কিন্তু পয়সা ইনকাম করে বাড়িতেও পাঠায় এখান থেকে ইনকাম করে। তো বুঝতে পারছো, আমি সত্যি জানতাম না, আমি প্রথমবার আসলাম আর প্রথমবার জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম। তো জেনে কিন্তু খুব ভালো লাগলো, একটা নতুন কিছু জানতে পারলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, এই যে এই মন্দিরের ভিতরে কিন্তু তোমার দুর্গাপুজোটা হচ্ছে। আর এটা হচ্ছে রাজেশ্বরী মা কালী মন্দির, এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা কি এই বিষয়ে আগে জানতে নাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা, যেহেতু আমি কিন্তু প্রথমবার জানতে পারলাম জিনিসটা। এই দেখো পুরনো সেসব রাজবাড়ি, পুরো কিন্তু একদম শেষের মুহূর্তে ভেঙে চলে একদম শেষ হয়ে গেছে। দেখো, ওই দেখো
সত্যি কথা বলতে কি বন্ধুরা, পুরোনো দিনের ইতিহাস কিন্তু জানতে পারলে বেশ ভালোই লাগে কিন্তু। তো যাই হোক, এই দেখো আমরা এখন এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই যে এটা হচ্ছে মা কালী মন্দির, আর ওই লেফট সাইডে যে দুর্গা মন্দির রয়েছে, ওখানে দুর্গা পুজো হবে, যে ওইখানটা দুর্গা পুজো হবে, আর এটা হচ্ছে কালী মন্দির। এই দেখো এখানে বিভিন্ন রাজাদের তোমার হচ্ছে এখানকার যে সমস্ত গুণীমানী লোক ছিল তাদের কিন্তু এই যে ফটো করা আছে, ছবি আঁকা আছে। দেখো দেখো, ভালো করে ঘুরলে তোমরা বুঝতে পারবে। যদি তোমরা প্রথমবার এখানে আসো তাহলে তোমরা বুঝতে পারবে অনেক কিছু, জেনে আসলে খুব ভালো হবে। এটা কিন্তু শিব মন্দির একটা, যে ভিতরে দেখো শিব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ, পুরো মন্দির চত্বরটা দেখতে পাচ্ছ। দেখো, তো এইটাই ছিল কিন্তু সেই মন্দির, যে মন্দিরের কথা আমি ফার্স্টে তোমাদেরকে বলছিলাম, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দিরে এসে কিন্তু আনন্দমঠ লিখতেন, তারপরে বন্দে মাতরম লিখেছিলেন এখানে বসেই। আর এই দেখো, আর সেই পুরনো মন্দির এই দেখো, আমি কিন্তু প্রথমবার আসলাম এখানটাই। যাক, একটা ঐতিহাসিক জায়গা কিন্তু আসলে বেশ ভালোই লাগে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা। তো ব্যাপার হচ্ছে কি, এই মন্দিরের বিষয়ে কিন্তু অনেক কিছু আছে যেটা আমি অনেকেই জানিও না। তো যাই হোক, আমি যতটুকু জানলাম ততটুকু তোমাদেরকে বললাম। আর সবথেকে ভালো হবে তোমরা যদি এখানে আসো, তোমরা এখানে আসলে আরও ভালো করে বুঝতে পারবে, ইতিহাসটা কাছ থেকে দেখতে পারবে। কত বছর পুরনো মন্দির, কত বহু বছর পুরনো মন্দির। এই দেখো, এই যে তো এই যে সেই রাজবাড়ির গেট, আমরা এই গেট দিয়ে বেরোলাম। এটা কিন্তু পেছনের গেট, আর আমরা ঢুকেছিলাম সামনের গেট দিয়ে। আর এই গেটের সামনে একটা ছোট একটা পুকুর টাইপে দেখতে পাচ্ছ। এখন এটা পুকুরে পরিণত হয়ে গেছে, কিন্তু রাজাদের আমলে এটা কিন্তু পদ্মার যে একটা শাখা হয়ে গেছিলো, কারণ পদ্মার জল এখানে আসতো, তো সেই হিসেবে একটা শাখা নদী বলতো। আর এই যে মন্দিরটা তোমায় দেখলাম যে কালী মা রয়েছে ভেতরে, তো এই যে শাখা, এই শাখার এখানে কিন্তু একটা কাঠ এসেছিলো, স্বপ্নে দেখেছিল রাজাকে যে একটা কাঠ আসবে, সেই কাঠটা তুই তুলবি, নিয়ে আমাকে মূর্তি বানিয়ে এই ভিতরে পুজো করবি। আর সেই থেকে কিন্তু এই কালীমার যে মন্দির, ওটা কিন্তু পুজো করা হয়। আর এই যে সেই মনে হচ্ছে শাখা নদী, আর এখানে কিন্তু এখন জলটা আসে না। আর এই দেখো, আমরা পেছনে আছি। তো যাই হোক, এই সংক্ষেপে তোমাদেরকে একটু ছোট্ট স্টোরি বলে দিলাম তোমার হচ্ছে এই মন্দির আর রাজবাড়ির বিষয়। তো জানি না কতটা কি বললাম, একটু ভুলচুক হয়ে যেতে পারে, প্রথমবার আসলাম তো, আর আমি জানতামও না এই মন্দিরের ব্যাপারে। গল্প শুনেছিলাম বহু বছর আগে। যাই হোক, নিজের চোখে প্রথমবার দেখলাম, তো বেশ ভালোই লাগলো কিছু জানতে পেরে, এই বিষয়ে পুরোনো দিনের ইতিহাস জানতে পেরে বেশ ভালোই লাগলো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে বলার। আর কে কে এসছো এখানে আগে পরে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর তোমাদের আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, যে এই যে রাজা, যে রাজবাড়ি, যে রাজার নামটা বলতে তো ভুলে গেছি। সেই রাজার নাম হচ্ছে যোগেন্দ্র নারায়ণ রায়। তো ওই যে মন্দিরে গেছিলাম, যে কালীমার মন্দিরে, ওই মন্দিরের ভেতরে কিন্তু রাজার কিন্তু দেয়ালে কিন্তু ছবি আঁকা রয়েছে। তো হয়তো ভালো করে দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে দেখলাম যে ফটো বা ভিডিও তোলা বারণ লেখা রয়েছে, সেই জন্য আর কিন্তু আগে বাড়িয়ে ভিডিও করতে গেলাম না। তো যাই হোক, পুরোনো দিনের ইতিহাস হালকা পাতলা জানলাম, বেশ ভালোই লাগলো। তো বাজারের ভিডিও আর এই যে রাজবাড়ি মন্দির সব মিলে একটা ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো, পাশ থেকে দেখাচ্ছি আমরা এই যে রাস্তা, এই যে তোমার রাজবাড়ির পাশে রাস্তা, এই রাস্তাটা এখন হেঁটে যাচ্ছে এদিকে। আর এই দেখো পুরনো সে রাজবাড়ি, একদম কিন্তু জঙ্গল একদম ঘিরে গেছে। এই সাইডটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, আর ওই সাইডটা কিন্তু সেই জেলখানা করে রেখেছে এখন, সরকারের তরফ থেকে ওইটা করে দেওয়া হয়েছে এখন। এই দেখো, দেখো এটা হচ্ছে ব্যাক সাইডে কিন্তু একদম ইউজ করা হয় না, সব কিন্তু নষ্ট হয়ে পড়ে রয়েছে। আর যে সাইডটা আমরা ঢুকেছিলাম ওই সাইডে কিন্তু কয়েদিরা থাকে, পুলিশরা থাকে, সব ওই সাইডটাই থাকে। এই যে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই বলবো তোমরা একবার এখানে আসো, এসে এই জায়গাটা ঘুরে দেখো। তো চলো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। দেখার জন্য বাই।